নমস্কার, আশা করছি সবাই ভালো আছে। ধানসিঁড়ির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত। গতকাল ছিল বিশ্বকর্মা পুজো। তাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হলো। বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর আমার তরফ থেকে বড়দেরকে জানাই আমার আর শুভেচ্ছা। সবাই খুব আনন্দ করে আশা করি দিনটা কাটবে। কদিন পরেই তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো চলে আসছে। দেখতে দেখতে একটা বছর কেটে গেল, আবারও মা আসছেন আমাদের ঘরে। সবার কাছেই একটা অন্যরকম একটা অনুভূতি, বাঙালিদের কাছে অন্যরকম একটা আনন্দ। সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই 4-5টা দিনের জন্য। বাচ্চা থেকে বড় আমার মনে হয় সবাই নিজেদের মতন করে 4-5টা দিন আনন্দ করে থাকি। তো যাই হোক, সেদিন আমরাও গিয়েছিলাম আমাদের এক আত্মীয় বাড়িতে রান্না পুজোর নেমন্তন্ন। ঠিক পুজোর নেমন্তন্ন বলবো না, আসলে ওনাদের বাড়িতে পুজোর কোনো নিয়ম নেই, কিন্তু নিজেরা পছন্দ করেন বলে ঘরোয়াভাবেই আয়োজন করেছিলেন। আর আমি আর আমার শাশুড়ি মা খুবই ভালোবাসি পান্তা, সেই জন্য আমরাও গিয়েছিলাম। আমাদেরকে যে মাসিদের বাড়িতে কয়েকদিন আগে গণেশ পুজোর নেমন্তন্ন করতে গিয়েছিলাম, ওনাদের পান্তার সাথে কি কি ছিল আপনাদের একবার বলে দিই। দেখুন, আমার প্লেটটাতেই দেখাচ্ছি। ছিল হচ্ছে আলু ভাজা, ডালের বড়া, আর এইটা একটা হচ্ছে শুকনো তরকারি। খুব সম্ভবত এটা কুমড়ো দিয়ে করেছিল কিছু একটা ঘন্ট টাইপের। আমার ঠিক মনে পড়ছে না, মাসি বলেছিলেন আমাকে প্রিপারেশনটা কি করেছিলেন, কিন্তু আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। আর ছিল মাছ ভাজা। একদমই ঘরোয়া আয়োজন, সেই জন্য কোনো বিশেষ কিছু আড়ম্বর করে মানে থালা সাজিয়ে করে সেভাবে আমরা নিইনি, ঘরোয়াভাবেই খেয়েছিলাম। তো আর বাচ্চারা সেদিন বেশি কেউই ছিল না, তার মধ্যে আমার মেয়ে আর মাঝে মাসির বাড়িতে গিয়েছিলাম মাসির মেয়ে। কিন্তু ওরা দুজনেই, মানে আমার মেয়েকে আমি বাড়ি থেকে খাইয়ে নিয়ে গিয়েছিলাম, আর মাসি ওকে অল্প কিছু অন্য জিনিস দিয়ে খাইয়েছিল, কারণ বাচ্চারা তো খুব একটা খেতে চায় না। তো যাই হোক, আমাদের বড়দের মধ্যেই এই আয়োজনটা। এই যে এই সেই গরুদাদার সিংহাসন, আমার জিনির গরুদাদার সিংহাসন। এখানে কদিন আগে আমরা গণপতি বাপ্পার পুজো দেখতে যখন এসেছিলাম, গণপতি বাপ্পাকে সুন্দরভাবে সাজিয়ে বসানো ছিল। ওনার মূর্তিটা নেই, কিন্তু ছোট্ট একটা মূর্তি রাখা হয়েছে। এবার চলুন আমাদের বাড়ির নতুন দুজন সদস্য চুন্নি মুন্নি, তাদের সাথে দেখা করাই। বেশ কিছুদিন আগে এনারা দুজন আমাদের বাড়ির নতুন সদস্য হয়ে এসেছে। আর এই নতুন দুজন সদস্যকে খেতে দেওয়ার দায়িত্বটা পড়েছে আমাদের উপর, মানে আমার উপর আর আমার সবচেয়ে বড় অ্যাসিস্ট্যান্ট তার উপর। তাকে বাদ দিয়ে তো আমি কিছুতেই এনাদেরকে খাবার দিতে পারবো না। তো খাবার সার্ভ করার জন্য সেই জন্য আমার অ্যাসিস্ট্যান্টের হেল্প আমাকে নিতেই হচ্ছে। আমাদের 3 বেলা কাজ হচ্ছে নিয়ম করে আমাদের এই বাড়ির দুধের সদস্যকে খাবার দেওয়া। আপনাদের কার কার বাড়িতে এরকম পেট রয়েছে, সেটা যে কোনো কিছুই হতে পারে, আমাকে কমেন্টে জানাবেন। আর যদি কারোর কাছে কোনো ভিডিও বা কোনো কিছু থেকে থাকে, যদি সম্ভব হয় লিঙ্কটাও শেয়ার করবেন, তাহলে আমিও দেখে নেব আপনারাও আপনাদের পেটের সাথে কীরকম সময় কাটান বাড়িতে, বা কীভাবে এনজয় করেন। যে কোনো রকম পেট বাড়িতে দু একটা থাকলে আমার মনে হয় বাড়ির পরিবেশটা অন্যরকম হয়। বিশেষ করে বাড়িতে বাচ্চারা থাকলে তারা খুবই এনজয় করে এর সাথে। অনেকদিন না কোনো রান্নার ভিডিও আমাদের সাথে শেয়ার করিনি, তাই ভাবলাম যে আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। এই ইলিশ মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি রেসিপিটা শেয়ার করলাম। খুবই সিম্পলভাবে রান্না করেছি, একদম ঘরোয়াভাবে। প্রথমে মাছের মাথাগুলোকে ভালোভাবে ভেজে রেখেছি, আর ডাটাগুলোকে ফুটিয়ে নেওয়া আছে। আর এই দুটো কাজই করেছেন আমার শাশুড়ি মা। আমি এর আগে অনেক ব্লগেই বলেছি যে আমি রান্না করতে এলে আমার শাশুড়ি মা আমাকে অনেকভাবে হেল্প করেন। উনি এগুলো করে রেখেছিলেন, তারপর আমি রান্নাটা করেছিলাম।
এখানে রান্নার জন্য আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা দুটো আর দিয়ে একটু নাড়াচাড়া করে সবজিগুলো আমি দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, আর একটু নুন দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে সবজিগুলো থেকে জল ছেড়ে একটু নরম হয়ে আসে। সবজির মধ্যে আমি এখানে ব্যবহার করেছি কুমড়ো, বেগুন, আলু আর অবশ্যই পুঁই শাক, কারণ পুঁই শাক এখানে পুঁই শাক আর ইলিশ মাছের মাথা এই দুটো হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। এবারে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে নাড়াচাড়া করে সবজিটা একটু নরম হয়ে গেলে পুঁই শাকটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। বেশি আগে দিইনি কারণ পাতাগুলো একেবারে কেটে যায় তরকারির মধ্যে, মানে পুঁই পাতার কিছুই বোঝা যায় না, সেই জন্য একটু পরের দিকে দিয়েছিলাম। তারপর বারবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে একটু হলুদ, ধনে জিরের গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে তারপরে ডাঁটাগুলো ওর মধ্যে দিয়েছি। আমি এর মধ্যে পেঁয়াজ রসুন টসুন কিছুই ব্যবহার করিনি, হয়তো অনেকে ব্যবহার করে থাকেন আমি জানি না, যদিও পুঁই শাক চচ্চড়িতে পেঁয়াজ রসুন সবাই দেন কিনা। তবে অনেকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে, একটা ব্লগে দেখেছিলাম একজন পেঁয়াজ রসুন দিয়েছিলেন। আমি যদিও কোনোদিনও খাইনি ওরকমভাবে, তো আপনারা যদি কেউ করতে চান সেভাবেও করতে পারেন। আমি যদিও সেগুলো অ্যাভয়েড করে গেছি, আমি দিইনি, আমি নর্মালি করেছি। এবারে ভালোভাবে তরকারিগুলো সব একসাথে মিশে গেলে মাছের মাথাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে এইভাবে চাপা ঢাকা দিয়ে দিয়ে না রান্নাটা করতে হবে বেশ অনেকক্ষণ ধরে। আমার মনে হয় এতে তো একদমই জল দেওয়া যায় না, জল দিলে জিনিসটা আমার মনে হয় একটা আষ্টে গন্ধ বেরোয় তরকারিটা থেকে, যার জন্য খেতেও হয়তো খুব একটা ভালো হয় না। সেই জন্য আমি জল একদমই দিইনি, একদমই ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে তরকারি থেকে যে জলগুলো বেরিয়েছিল সেটা দিয়েই ভালোভাবে রান্নাটা হয়ে গেলে তারপর লাস্টে এর উপরে অল্প একটুখানি ভাজা মশলার গুঁড়ো আমি দিয়েছিলাম, সেটা গ্যাস বন্ধ করে দেওয়ার পর। আর একটা জিনিস বলতে ভুলে গেলাম, নামানোর আগে আমি এতে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। আপনারা চাইলে কেউ শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি যদি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করি কোনো কিছুতে, আমাদের বাড়িতে শুকনো লঙ্কা খাওয়া হয় না, তাই যারা ঝাল বেশি খান বা শুকনো লঙ্কার ঝাল যারা খেতে পছন্দ করেন তারা অবশ্যই ব্যবহার করতে পারেন। গ্যাস বন্ধ করে দেওয়ার পর আমি এর উপরে একটুখানি ভাজা মশলা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, রেখে তারপর সেটাকে নামিয়ে নিয়েছি। যদিও সেই অংশটা আমার আর ভিডিওতে নেওয়া হয়নি যখন ভাজা মশলাটা দিচ্ছিলাম, তো তবু আমি ওটা দিয়েছিলাম বলে দিলাম যে আর ভাজা মশলাটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। কিভাবে বানিয়েছিলাম আমি পরে যখন মশলাটা আবার একদিন তৈরি করব আমি চেষ্টা করব সেদিন ভিডিওটা শেয়ার করার, যদি সম্ভব হয় আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আমি নিজে বাড়িতে কিভাবে ভাজা মশলাটা বানাই। এটা অনেকেই করে থাকেন, আমি যেভাবে করি আমি আমারটা শেয়ার করব। এরকম একটা মশলা বাড়িতে বানিয়ে রাখলে না আমার মনে হয় অনেক সময় অনেক তরকারিতে অনেক কিছুতে কাজে লেগে যায়, যেটা একটু খেতেও ভালো লাগে, টেস্টটাও অন্যরকম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। কয়েকটা দিনই মাত্র বাকি আছে দুর্গা পুজোর। সবাই খুব সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, কারণ বছরের এই 4-5টা দিনই সারা বছর আমাদের কাজ করার জন্য বা সব কিছুকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে স্ট্রেংথের দরকার হয়, যে মেন্টাল স্টেবিলিটির দরকার হয়, আমার মনে হয় এই 4-5টা দিনেই সেই আনন্দটুকুর মধ্যেই থাকে। তো এই কয়েকটা দিন সবার যাতে খুব ভালো কাটে, মায়ের কাছে সেই প্রার্থনাই করি। আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।